বহু প্রতীক্ষার পর অবশেষে এই রাজ্যে অর্থাৎ আমাদের বঙ্গে ঘোষণা হয়ে গেল এসআইআর। 4 নভেম্বর থেকে এই এসআইআর চালু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে। আর এই এসআইআর নিয়ে অন্যান্য রাজ্য, অনেক রাজ্যেই এই এসআইআর হচ্ছে, কিন্তু এই এসআইআর নিয়ে যেন একমাত্র আমাদের এ বঙ্গেই রাজনীতি চলছে। এই এসআইআর নিয়ে অযথা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে কেউ, এই এসআইআর নিয়ে আবার গরম গরম ভাষণ দিচ্ছে কেউ, যেন রাজনীতির 2026-এর আগে একটা রাজনীতির একটা গরম গরম বিষয় হয়ে উঠেছে এই এসআইআর। এই এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিভিন্ন মতামত দিচ্ছে। কেউ এই এসআইআরকে সমর্থন জানাচ্ছেন, কেউ সমর্থন জানাচ্ছেন না, আবার কেউ সমর্থন না জানানোর ইচ্ছা থাকলেও উপায় না থাকায় কোনো রকমে সমর্থন করছে। বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারংবার বলে এসেছিল এ রাজ্যে আমরা এসআইআর হতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার তারা বলছিল এ রাজ্যে এসআইআর হবে না, তারা এসআইআর করতে দেবে না। কিন্তু দেখা গেল নির্বাচন কমিশন তারা যখন এসআইআর ঘোষণা করে দিলেন আগামী 4 নভেম্বর থেকে এসআইআর, আর তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা রুখতে পারল না। তো যাই হোক, এই এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বিভিন্ন প্রশ্ন সাংবাদিকদের থেকে করা হয়। তিনি প্রতিটি প্রশ্নেরই জবাব দেন। বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর কি দিয়েছেন শুভেন্দু অধিকারী তা আপনাদের সামনে আজ তুলে ধরব। তাকে প্রশ্ন করা হয় যে এই যে রাজ্যে এসআইআর, এই এসআইআরে কারা কারা বিপদে পড়বে। রাজ্যের মতুয়া সম্প্রদায় তারা আতঙ্কিত, তাদের কি হবে। এবং এ রাজ্যে আমরা দেখেছি এই এসআইআরকে কেন্দ্র করে, অর্থাৎ এই এসআইআর পশ্চিমবঙ্গ ছাড়া একই সাথে আরও 11-12টি রাজ্যে হচ্ছে, কিন্তু কোথাও আমরা এই ঘটনা শুনিনি যে এসআইআরের কারণে সুইসাইড করতে হয়েছে, আত্মহত্যা করেছে, তাও বছর 60-এর বছর 80-র বৃদ্ধরা। এ রাজ্যে ঘটেছে। আমরা পানিহাটির প্রবীর করকে দেখেছি, তিনি আত্মহত্যা করার পর তার পাশ থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছেও গেছিলেন তার বাড়িতে। আবার আমরা আরও একটি জায়গায়, খুব সম্ভবত মেদিনীপুরের ওদিকে, আরও এক বৃদ্ধ 80 বছরের, তিনিও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই সমস্ত কিছুকে বলা হচ্ছে যে এসআইআরের কারণে হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মানুষ যে আতঙ্কিত, সেই প্রশ্ন যখন বিরোধী দলনেতাকে করা হয় তখন তিনি স্পষ্টভাবে কি জানায়, কারা কারা বিপদে পড়তে পারে, কাদের চিন্তার কারণ নেই, অযথা আতঙ্কের প্রয়োজন নেই, কাদের, সমস্তটাই জানান বিরোধী দলনেতা। কি বলছেন শুনুন। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে। তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেব। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার।
আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে, 10টা ধরলে 5,000 টাকা। হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি, সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002-এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002-এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি, তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারেন্টার বিজেপি, আমরা আছি। আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি, আরো দলে দলে পালান। 3টে কথা মাথায় রাখবেন, ইংরেজি তো বুঝে না ওরা, ইংরেজি বুঝে না, বাংলাও জানে না, নাম লিখতে জানে না। তা 3টে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোনো বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না। মানে একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী। আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি, তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এমবিএ কলেজই নেই, তারপরে উনি আর লিখেন না, উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন। তা অতএব আপনার 3টে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, 2 হচ্ছে ডিলিট, 3 হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে। তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি ঠিক করবেন। অতএব এই 3টে জিনিস, ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে, একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। এই এসআইআর ঘোষণা হতেই কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট নিতে মানুষের ভিড়। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সবাইকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশ্ন করা হলে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে। এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা। তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে। এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে, তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের।
2025-এরই, 24-এরটা বলবো না আমি। এখন এসআইআর গিলতে হলো, এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল, যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা। অর্থাৎ সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। আর একটা শেষ প্রশ্ন আপনাদের সামনে, তার উত্তর কি দিয়েছেন শুভেন্দু অধিকারী সেটা তুলে ধরব। সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে যখন এসআইআর প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি চটে যান, আর এই উত্তর দিতে গিয়ে তিনি তার দল ছাড়ার প্রসঙ্গ টেনে আনেন। অর্থাৎ দল ছাড়ার সময় তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের বেশ কয়েকজন নেতা, তারা শুভেন্দু অধিকারীকে কী বলেছিলেন, শুভেন্দু অধিকারী কার্যত সাংবাদিকদের সামনে বলে দেন। শুনুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী যখন দল ছেড়েছিল, শুনুন। তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। ওনার একটাই পরিচয়, ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে। কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায়। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। আজকে এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য শোনালাম। কি বলছেন শুভেন্দু অধিকারী আপনারা শুনলেন। যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।